বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম 2021। এই কার্যক্রম থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। শিক্ষার্থীরা, রাঙ্গুনিয়া মহিলা কলেজে এই অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম যথানিয়মে রুটিন অনুযায়ী তোমরা সকলেই অংশগ্রহণ করছো বলে সকলকে ধন্যবাদ। আমরা শিক্ষাফল অনুযায়ী অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায় থেকে সবকয়টি শিক্ষণফল খুব ভালোভাবেই সমাপ্ত করতে পেরেছি। আমি আশা করছি আমার শিক্ষার্থীরাও খুব ভালোভাবে প্রত্যেকটি শিক্ষণফল আয়ত্তে আনতে পেরেছে, কেননা তারা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন উদ্দীপক সম্পর্কে জানতে চায়। ওই শিক্ষণফল থেকে কেমন উদ্দীপক পরীক্ষায় আসতে পারে তাও জানতে চায়। আবার এমসিকিউ সমাধান করতে গিয়ে যদি কোনো অসুবিধা পড়ে তাও জানতে চায়। তাই আমরা বুঝতে পেরেছি যে শিক্ষার্থীরা আমাদের সাথে ভালোভাবে অংশগ্রহণ করছে, সাথে তারা শিক্ষণফল অনুযায়ী উদ্দীপকগুলো এমসিকিউগুলো চর্চা করছে। আমরা আমাদের কার্যক্রমে আসি। আমরা বলেছি শিরোনাম থেকেই বিষয়টিকে উপলব্ধি করতে পারি। শিরোনাম হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের ভারসাম্য। শিক্ষার্থীরা, আমরা যখন শ্রেণী কার্যক্রমে ছিলাম, ফিজিক্যালি ছিলাম, তখন কখনোই শিরোনামটাকে আমরা আগে উপস্থাপন করিনি। সব সময় আমরা আলোচনা করেছি। সে আলোচনা থেকে তুমি, আমি, তোমরা, আমরা সকলেই মিলে শিরোনাম নির্ণয় করে ফেলেছিলাম। বাট এখন আমরা শিরোনাম আগেই উপস্থাপন করি এবং সেটি ব্যাখ্যা করে তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করি। বলেছি কি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য। সে অপূর্ণ প্রতিযোগিতা বলার সাথে সাথে তুমি বুঝে নিয়েছ দাম পরিবর্তনশীল এবং উৎপাদন প্রতিষ্ঠান কম সংখ্যক। এই দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মাথায় তোমাকে রাখতে হবে। আর পূর্ণ প্রতিযোগিতার বেলায় দাম স্থির, উৎপাদন প্রতিষ্ঠান অসংখ্য। আমি একটু তাড়াতাড়ি বলেছি, আবার স্লোলি বলে তুমি একটু ডিফারেন্সটা খুঁজে নাও। দাম স্থির, দাম পরিবর্তনশীল। পূর্ণ প্রতিযোগিতায় দাম স্থির, অপূর্ণ প্রতিযোগিতায় দাম পরিবর্তনশীল। আমি এই বৈশিষ্ট্যটাকে সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই একটি বৈশিষ্ট্য দিয়ে তোমার অনেক কিছু জানা হয়ে যায়। তবে শুধু একটি বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা উদ্দীপক বুঝে উঠতে পারি না। যদি কখনো তোমার উদ্দীপকে দামের কথা উল্লেখ থাকলো না, কিংবা উৎপাদন প্রতিষ্ঠানের কথাও বললো না, তখন তুমি কেমন করে বুঝবে এই প্রতিষ্ঠানটি পূর্ণ নাকি অপূর্ণ? শিক্ষার্থীরা, আমি তোমাকে চতুর্থ অধ্যায় যখন শুরু করেছিলাম তখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 11টি বৈশিষ্ট্য বলেছি। তুমি খেয়াল করে দেখো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেরও অনেকগুলো বৈশিষ্ট্য বলেছি। ওই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি, সেই বৈশিষ্ট্যগুলো থেকে যে কোনো একটি বা দুটি বৈশিষ্ট্য দিয়ে তোমাকে উদ্দীপক দিয়ে দেবে। অতএব ওই বৈশিষ্ট্যের আলোকেই তুমি বুঝে যাবে এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অথবা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেমন মনে করো, তোমাকে বললাম যে কোনো একটি উৎপাদন প্রতিষ্ঠান, যে উৎপাদন প্রতিষ্ঠানে বিক্রেতা অসংখ্য, সে দাম বিক্রি করে যায়, সে কোন ধরনের সে যখন বিক্রি করে তখন তার দ্রব্যের দাম 15 টাকা, গড় খরচ 10 টাকা এবং সে বিক্রি করে 5 একক। তাহলে তোমাকে এখানে উল্লেখ করলো না দাম স্থির কিনা, উল্লেখ করলো না সেটি পূর্ণ প্রতিযোগিতা কিনা। তোমাকে বলেছে অস্বাভাবিক মুনাফা নাকি স্বাভাবিক মুনাফা নাকি লোকসান নির্ণয় করে দেখাও। এখন তুমি তো বারে জানো দামের কথা বলবে, উৎপাদন প্রতিষ্ঠানের কথা বলবে, বাট দামের কথা বললো না, কিন্তু একটু করে তোমাকে
ইঙ্গিত দিয়েছে উৎপাদন প্রতিষ্ঠান অসংখ্য। এই অসংখ্য উৎপাদন প্রতিষ্ঠান দিয়ে তুমি বুঝে গিয়েছ এটি পূর্ণ প্রতিযোগিতা, তাই তোমাকে আনসার করতে হবে, তোমাকে চিত্র অঙ্কন করতে হবে পূর্ণ প্রতিযোগিতা অনুসারে। ক্লিয়ার না? আজ আমাদের যেটি কাজ, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য। প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা তুমি জানো শিক্ষার্থীরা। অপূর্ণ প্রতিযোগিতা, দাম পরিবর্তনশীল, উৎপাদন প্রতিষ্ঠান কম সংখ্যক, ক্রেতা যে কোনো সময়ে বাজারে প্রবেশ করতে পারে, বিক্রেতা যে কোনো সময়ে বাজারে প্রবেশ প্রস্থান করতে পারে না। এই তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থেকেই তোমার উদ্দীপক এসে যায়। তারপরে বললাম কি বাজার। বাজার শব্দটা অনেকবার শিখেছি, পড়েছি, বুঝেও গিয়েছি, ইভেন কি মুখস্থ হয়েছে। ক্রেতা বিক্রেতা, চাহিদা যোগান হবে, দর কষাকষি হবে। একটি পণ্য নিয়ে চাহিদা যোগান হলে, দর কষাকষি হলে, ক্রয় বিক্রয় হলে, নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হলে তখনই তাকে বাজার বলে। অর্থাৎ অর্থনীতিতে বাজার বলতে স্থানকে বুঝাই না, অর্থনীতিতে বাজার বলে একটি পণ্য, যে পণ্য আমি যে এখন ব্যবহার করছি এর নাম এখন বাজার নয়। এখন আমি এই পণ্যটা নিয়ে ব্যবহার করছি, এখন তার নাম বাজার নয়। কখন বাজার হবে? যখন পণ্যটি নিয়ে তুমি ক্রেতা হবে, আমি বিক্রেতা হব, আমি যোগান দেব, তুমি চাহিদা সৃষ্টি করবে। তাহলে এই কলম নিয়ে, এই পণ্য নিয়ে ক্রেতা হলো, বিক্রেতা হলো, চাহিদা হলো, যোগান হলো, দর কষাকষি হলো, নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হলো, এই পণ্যটি হয়ে যাবে তখন বাজার। অথচ দেখো এই কার্যক্রমটি কি কোনোভাবেই তুমি একটি হাট বাজার বলতে পারো না। বাট অর্থনীতি বলে এখন যে পরিবেশটা আপনি সৃষ্টি করেছেন, এই মার্কেটটিকে ব্যবহার না করে শিক্ষার্থীকে নিয়ে কেনা বেচা করেছেন, চাহিদা যোগান করেছেন, দর কষাকষি করেছেন। শিক্ষার্থী বলে আপনি তাকে দামটা ছেড়ে দেননি, সেও শিক্ষক বলে বেশি দামে ক্রয় করতে হয়নি। তাহলে আমরা কি করেছি? শিক্ষক শিক্ষার্থী বলে দর কষাকষিটাকেও বাদ দেইনি, আমরা অর্থনীতির সংজ্ঞাটাকে গুরুত্ব দিয়েছি। কেমন করেছি? এই পণ্যটি নিয়ে কেনা বেচা করেছি, অর্থাৎ চাহিদা যোগান করেছি এবং দর কষাকষি করেছি এবং নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করেছি। তুমি কিনেছ, আমি বিক্রি করেছি, এই পণ্যটি এখন হয়ে গেল বাজার। খেয়াল করে শিক্ষার্থীরা, আমাদের কার্যক্রম চলছে শ্রেণী কার্যক্রম, পাঠদান কার্যক্রম। সেখানে আমরা উদাহরণ হিসেবে এই মার্কেটটি নিয়ে বাজার সৃষ্টি করেছি। তাই অর্থনীতি বলে বাজার হলো একটি পরিবেশ, যেই পরিবেশে যেই সময়ে পণ্যটি নিয়ে কেনা বেচা হবে, চাহিদা যোগান হবে, দর কষাকষি হবে, নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়ে যাবে। ক্লিয়ার না? তাহলে অপূর্ণ প্রতিযোগিতা বুঝেছি, বাজার বুঝেছি, এখন দরকার ভারসাম্য। সেই ভারসাম্য নিয়ে কত লেখাপড়া করেছি। ভারসাম্য সাধারণ কথায় কাম্য অবস্থা। ভারসাম্য মানে হলো কাম্য অবস্থা, স্থিতি অবস্থা, সমতা অবস্থা। খুব মনোযোগ দিয়ে দেখবা, যদি আমি আমার এই দ্রব্য নিয়ে কেনা বেচা করি তখন বাজার হয়, তখন ভারসাম্য কেমন? তখন ভারসাম্য হলো আমি কয়টি বিক্রি করতে চাই, তুমি কয়টি কিনতে চাও। আমি যদি দুটি বিক্রি করতে চাই, তুমি যদি দুটি কিনতে চাও, বাজার ভারসাম্য। বাট একটু এখানে আমি বাজার শব্দটা না লিখে ফার্মে লিখলে পরে তখন তোমার জন্য আরো ভালো। বাট একটি ফার্ম, একটি উৎপাদন প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে মার্কেটটি উৎপাদন হয় সেখানে ভারসাম্য কি? খেয়াল করিও, কেনা বেচার সময় ভারসাম্য কি, আর যেখানে উৎপাদন হয় সেখানে ভারসাম্য কি? কেনা বেচার সময় ভারসাম্য, কেনা বেচা সমান হয়ে যাক, আর উৎপাদনের সময় ভারসাম্য, মুনাফা সর্বোচ্চ হোক। আমি অনেকবার তোমাকে বিষয়টা ব্যাখ্যা করতে চেয়েছি, বুঝাতে চেয়েছি। আমি আশা করছি, কামনা করছি তোমরা বিষয়টা বুঝে নিয়েছ। দু ধরনের ভারসাম্য, বাজার ভারসাম্য, ফার্মের ভারসাম্য। বাজার ভারসাম্য কেনা বেচা সমান হোক, ফার্মের ভারসাম্য মুনাফা সর্বোচ্চ হোক।
ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো দেখো, একটি অপূর্ণ প্রতিযোগিতামূলক ফান তখনই ভারসাম্যে পৌঁছে যখন মুনাফা সর্বোচ্চ বা অর্জিত হয়। শিক্ষার্থীরা, এই অংশটুকু তোমার প্রতিটি উদ্দীপকের জন্য জ্ঞানমূলক। যখনই তোমাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের উৎপাদন প্রতিষ্ঠানে ভারসাম্যে পৌঁছেছে কিনা, মুনাফা অর্জন হয়েছে কিনা জানতে চাইবে, তখনই এই অংশটি, এই লেখাটি, এই সেন্টেন্সটি তোমার জ্ঞানমূলক প্রত্যেকটা প্রশ্নের বেলায়। ঠিক আছে, পূর্ণ বলো অপূর্ণ বলো, বাট আজকে যেহেতু আমাদের আলোচনা অপূর্ণ প্রতিযোগিতামূলক, তাই আমরা অপূর্ণ কথাটিকে উল্লেখ করেছি। তাহলে এবার সুন্দর করে বলে যে, একটি অপূর্ণ প্রতিযোগিতামূলক উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম তখনই ভারসাম্যে পৌঁছে যখন মুনাফা সর্বোচ্চ হয়। এখন আমার এইখান থেকে তুমি সবটুকু জানো, শুধুমাত্র এইটুকু তোমার জন্য নতুন, একেবারে নতুন বললেও ভুল হবে। আমরা যেহেতু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মুনাফা শিখেছি, স্বাভাবিক অস্বাভাবিক মুনাফা সবটুকু শিখেছি, অতএব আসলে নতুন নয়। এখন আমরা কি বলবো, এই মুনাফাটাকে ব্যাখ্যা করব। এই মুনাফাটাকে ব্যাখ্যা করতে গিয়ে বাকি যেসব কথাবার্তা বলবো সবটুকুই তোমার জন্য অনুধাবন। তুমি জানো, অনুধাবন মানেই হলো বুঝে ব্যাখ্যা করা, আর জ্ঞানমূলক মানেই হলো তুমি বুঝেছ, বুঝো নাই, যাই হোক না কেন তুমি মুখস্থ করতে পেরেছ, এটি তোমার জ্ঞান। তুমি পাঠ্য বইয়ের যে কোনো সংজ্ঞা তুমি মুখস্থ করতে পেরেছ, সেটি তোমার জ্ঞান। বাট অনুধাবন বলে শুধু মুখস্থ করলে নয়, তোমাকে বুঝে ব্যাখ্যা করতে হবে, অনুধাবন। আর প্রয়োগের বেলায় কি বলি আমরা, তোমার পাঠ্য বইয়ে যেসব শিক্ষণফল আছে সেসব শিক্ষণফল অনুসারে তোমাকে যে উদ্দীপক দেয়া হবে, পাঠ্য বই থেকে একেবারে হুবহু তুলে একটু উদ্দীপক দেবে তা নয়, শিক্ষণফল অনুসারে অন্য একটি পরিস্থিতি সৃষ্টি করে তোমাকে একটি উদ্দীপক দেবে। সেই উদ্দীপক তোমার পাঠ্য বইয়ের যেই শিক্ষণফলের সাথে মিলবে, সেই আলোকেই তোমাকে তোমার খাতায় উপস্থাপন করতে হবে, প্রয়োগ। তাহলে কথাটা কি বলেছে শুনো তো, আজকে আমরা আসলে পড়ার থেকেও তোমার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে বেশি। কি বলেছে কথাটা, পাঠ্য বইয়ের যে কোনো শিক্ষণফলকে নিয়ে নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেই পরিস্থিতি পাঠ্য বইয়ের শিক্ষণফল অনুযায়ী উপস্থাপন করতে পারার নামই হলো প্রয়োগ। ঠিক আছে কথা? আচ্ছা, তাহলে আমরা এই অংশটিকে যে কোনো উদ্দীপকের জন্য জ্ঞান হিসেবে লিখতে পারবো। অনুধাবনের জন্য আসি, তুমি বলবে মুনাফা হচ্ছে, এরপরের কথা লিখে যাব আমরা, মুনাফা হলো মোটাই, এবং মোটাই কথাটা লিখলে আরো ভালো, মোট ITR এবং মোট ব্যয় TC এর ব্যবধান। হয়েছে না কথাটা? মুনাফা কি বুঝিয়ে দিল না? মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধানই হলো মুনাফা। মনে করি কোনো প্রতিষ্ঠানের মোট আয় হয়েছে 10 টাকা, মোট ব্যয় হয়েছে 8 টাকা, 10 বিয়োগ 8 সমান 2 টাকা হলো ওই প্রতিষ্ঠানের মুনাফা। ক্লিয়ার না? এবার তুমি এখন বললা, হ্যাঁ মুনাফাও বুঝেছি,
ফার্মও বুঝেছি। ফার্ম কথাটাকে আমি অনেকবার ব্যাখ্যা করেছি, ঠিক না? সমজাতীয় দ্রব্য উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদনের একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। সমজাতীয় দ্রব্য উৎপাদনের একক প্রতিষ্ঠান। সমজাতীয় দ্রব্য কি কি বলেছিলাম খেয়াল করো। টিকে পেপার, কর্ণফুলী পেপার, এস আলম পেপার। এস আলম পেপার উৎপাদন করছে, টিকে ও কাগজ উৎপাদন করছে, কর্ণফুলীও কাগজ উৎপাদন করছে। তাহলে কাগজ 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 বলে এরা সমজাতীয়। আর সমজাতীয় দ্রব্য উৎপাদনের একক প্রতিষ্ঠান এস আলম, ওনার একক প্রতিষ্ঠান ফার্ম। টিকে কাগজের একক প্রতিষ্ঠান ফার্ম। কর্ণফুলী কাগজের একক উৎপাদন প্রতিষ্ঠান ফার্ম। এই সমজাতীয় দ্রব্যের প্রতিটি একক উৎপাদন প্রতিষ্ঠানকে ফার্ম বলে। তাই আমরা যে আজকে ফার্ম ব্যাখ্যা করছি, ফার্মের এই কলমটি যেখানে উৎপাদন করেছে মার্কারটি, সেটিও ফার্ম। ওই ফার্মের মুনাফা, ওই ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করতে চাই, ঠিক আছে কথা? তাহলে মুনাফা হলো মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান। এখন তোমাকে বুঝিয়ে দিতে হবে মোট আয় কি, মোট ব্যয় কি। শিক্ষার্থীরা কোনোদিন পড়াটাকে অসহনীয়, ঝামেলা ঝামেলা ভাববে না, কখনোই না। তুমি প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড সম্পর্কে জানো। কেন তোমার কাছে এটিকে ঝামেলা মনে হবে? যখনই তুমি প্রত্যেকটি সেন্টেন্স, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি সংজ্ঞা শিখে ফেলেছ, বাকিটা তোমার জন্য ইজি। খেয়াল করো, তুমি এখান থেকে মুনাফা জানো, মোট আয় তোমাকে জানা আছে, মোট ব্যয় তোমার জানা আছে, তাহলে কেন পড়াটা তোমার কাছে অসহনীয়, ঝামেলা মনে হবে? প্রত্যেকটা বিষয় তোমাকে আমি শিখিয়ে দেব, তুমি শুধু চর্চা করতে থাকবে, রিভিউ করতে থাকবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। আমরা কি বলছি? মোট আয়। মোট আয় হলো, মোট আয় বা টিআর হলো দাম গুণন বিক্রির পরিমাণ। লিখবো কি? দাম কে বিক্রির পরিমাণ দ্বারা গুণ করলে টিআর পাওয়া যায়। একটি দ্রব্যের দামকে বিক্রির পরিমাণ দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়। হয়েছে না? এবার মোট আয় হয়ে গেল, বাকি আছে তোমার মোট ব্যয়। শিক্ষার্থীরা, আমরা আজ অপূর্ণ প্রতিযোগিতামূলক উৎপাদন প্রতিষ্ঠানের ফার্মের ভারসাম্য অর্জনের জন্য যা যা উদ্দীপক আমার পরীক্ষায় আসবে সবটুকুর জ্ঞান এবং অনুধাবন সম্পর্কে জানছি। অনুধাবন যদিও সবটুকু শেষ করতে পারবো না, তবে জ্ঞান পুরোটাই শেষ করেছি। অনুধাবনের একটি অংশ শেষ করব, বাকি অংশ থেকে প্রয়োগ থেকে পরের ক্লাসে আমরা আলোচনা করব। এখন আমার কি লাগবে? টিসি। টিসি হলো মোট ব্যয়, টোটাল কস্ট। টিসি কেমনে পায়? টিসি গড় খরচ এসি কে উৎপাদনের পরিমাণ দ্বারা, পরিমাণকে আবার কিউ লিখে দেই, উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা গুণ করলে টিসি পাওয়া যায়। সুতরাং টি
টিসি সমান এসি গুণন কিউ। হয়ে গেছে আমাদের কথাবার্তা। এবার প্রথম থেকে আসো। একটি অপূর্ণ প্রতিযোগিতামূলক উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম তখনই ভারসাম্যে পৌঁছে যখন তার মুনাফা সর্বোচ্চ হয়। মুনাফা হলো আয় এবং ব্যয়ের ব্যবধান বা মোট আয় মোট ব্যয়ের ব্যবধান। মোট আয় হলো দাম গুণন বিক্রির পরিমাণ, মোট ব্যয় হলো গড় খরচ গুণন উৎপাদনের পরিমাণ। সাথে একটি কথা বলে দিই, একটি উৎপাদন প্রতিষ্ঠান তখনই মুনাফা সর্বোচ্চ হয় যখন ওই ব্যবধানটি, কোন ব্যবধান? মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান সর্বোচ্চ হয়। মোট আয় মোট ব্যয়ের ব্যবধান যত বেশি হবে উৎপাদন প্রতিষ্ঠান তত মুনাফা অর্জন করবে। শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। একটি উৎপাদন প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান যত বেশি হবে তার মুনাফাও তত বেশি হবে। অতএব আজকের ক্লাস থেকে, আজকের পাঠদান কার্যক্রম থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমার পরবর্তী সব কয়টি পাঠদানে, সব কয়টি শিখন ফলে প্রয়োজন হবে, সেই গুরুত্বপূর্ণ হলো টি আর সমান পি গুণন কিউ, টিসি সমান এসি গুণন কিউ। সুতরাং পাই সমান, পাই মানে কি বলেছিলাম? মুনাফা। পাই, গ্রিক চিহ্ন পাই, বানানটা এমন, পকার পর রস্যই বানানটা। আর মুনাফার ইংরেজি শব্দ কি বলেছিলাম? প্রফিট, পি আর ও এফ আই টি। সেই প্রফিটের প্রথম বর্ণ পি। পিটাকে আমরা সব সময় প্রাইসের জন্য ব্যবহার করে থাকি, তাই গ্রিকরা ওই প্রফিটকে পাই চিহ্ন দিয়ে দেখায়। তবে তুমি যে পি লিখলে পরে ভুল হবে তা নয়, কেননা তুমি যদি বলো পি সমান টিআর মাইনাস টিসি, অর্থাৎ প্রফিট সমান মুনাফা সমান মোট আয় মোট ব্যয়ের ব্যবধান শুদ্ধ। আবার তুমি যদি বলো পাই সমান টিআর মাইনাস টিসি, একই কথাবার্তা, ঠিক না? তাই আমরা পাই সুন্দর দেখানোর জন্য পাই চিহ্নটাকে ব্যবহার করে থাকি। তিনটি সূত্র আমরা শিখেছি, টিআর পি গুণন কিউ, টিসি এসি গুণন কিউ, পাই টিআর মাইনাস টিসি। শিক্ষার্থীরা, এটুকু তোমরা চর্চা করতে থাকো। আমি সবটুকু তোমাকে লিখে দিয়েছি, তুমি ওই লেখা থেকে বারে বারে বাসায় পড়তে থাকো। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই কামনায় শেষ করছি আজকের পাঠদান কার্যক্রম। সকলকে ধন্যবাদ।